কে আরও উত্তপ্ত করে তোলে। আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই ৬ দফার প্রকৃত রূপকার ছিল, অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। এখন প্রশ্ন হলো, কেন আইয়ুব খান এমন একটি প্রস্তাব শেখ মুজিবকে দিয়ে প্রবর্তন করলেন? একটু ইতিহাস ঘাঁটলেই এর গূঢ় রহস্য জানা যাবে যে ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের মধ্যে ১৭ দিন ব্যাপী একটি যুদ্ধ সংঘটিত হয়, যা 65-এর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাশখান্ত চুক্তির মাধ্যমে। কিন্তু এই চুক্তিটি পাকিস্তানের জেনারেল ও রাজনীতিবিদরা মেনে নিতে পারেননি। সারা পাকিস্তানে প্রতিবাদের ঝড় ওঠে। আইয়ুব খান তখন ঘাবড়ে গিয়ে পাকিস্তানি মিলিটারি ব্যুরোক্রেসি ও রাজনীতিকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং শেষ পর্যন্ত যাতে তার হাতকেই শক্তিশালী করে তোলে, সেই উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানে প্রাদেশিকভাবে বহুবার আলোচিত সেই স্বায়ত্ত শাসনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হয়ে ওঠেন। আইয়ুব ডাকসাইটে সিভিল সার্ভেন্ট। পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য সচিব আলতাফ গওহরকে দিয়ে ৬ দফার প্রণয়ন করান এবং আলতাফ গওহরই কর্মসূচিটি জনাব রুহুল কুদ্দুসকে দেন। রুহুল কুদ্দুস কর্মসূচিটি কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল কবিরকে দিয়ে টাইপ করিয়ে বিমানে ওঠার আগ মুহূর্তে শেখ মুজিবের হাতে গুঁজে দেন। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে এ কারণে, সেই সময় আলতাফ গওহর পাকিস্তানের সমস্ত পত্রপত্রিকা ও মিডিয়াকে নির্দেশ দেন ৬ দফার বহুল প্রচারের, আর এইভাবেই ৬ দফা দ্রুত প্রচার লাভ করে। বিষয়টি আলতাফ গওহরও বেশ খেলিয়ে তোলাতে পেরেছিলেন, কারণ শেখ মুজিব যখন লাহোর কনফারেন্সে ৬ দফা উত্থাপনে ব্যর্থ হয়ে বিফল মনোরথ, তখন ১০ই ফেব্রুয়ারি লাহোরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ৬ দফা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন। আর সাথে সাথে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে। বহু পত্রিকায় ফলাও করে বিষয়টি ছাপা হয় এবং হিসেব অনুযায়ী পশ্চিম পাকিস্তানি নেতারা পাকিস্তান ভাঙনের অভিযোগ তুললে শেখ মুজিব ১৭ই ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ৬ দফার কারণে পাকিস্তান তো ভাঙবেই না, বরং ৬ দফা উভয় অংশের অটুট সম্পর্ক গড়ে তুলবে এবং ৬ দফা জাতীয় সংহতি জোরদার করবে। শেখ মুজিবের আরেকটি কর্মকাণ্ড কি করে আইয়ুবের হাতকে শক্তিশালী করেছিল সে বিষয়ে উল্লেখ করা একান্ত প্রয়োজন। তাশখান্ত চুক্তির বিরুদ্ধে যখন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়ে উঠেছিলেন, তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তাশখান্ত চুক্তির পক্ষে অর্থাৎ আইয়ুবের পক্ষে অবস্থান নেন। প্রথমে লাহোর কনফারেন্সে ৬ দফার কোনো আলামতি ছিল না, বরং প্রথম থেকেই তাশখান্ত চুক্তির বিরুদ্ধে প্রস্তাব উঠেছিল। কিন্তু এখানে আওয়ামী লীগ তাশখান্ত চুক্তির পক্ষে অবস্থান নেয়। এমনকি শেখ মুজিব লাহোর কনফারেন্সে যোগ দেওয়ার আগেই ৪ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা বিমানবন্দরে বলেন যে তাশখান্ত বিরোধী প্রস্তাব গৃহীত হইলে বৈঠক বর্জন করিব। শেখ মুজিবের এই বক্তব্য ছিল প্রেসিডেন্ট আইয়ুব খানের বক্তব্যেরই সমান্তরাল। আইয়ুব রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, তাশখান্ত চুক্তির অযৌক্তিক সমালোচনা না করে গঠনমূলক প্রস্তাব দিন। কিন্তু তারপরও লাহোর সম্মেলনে আইয়ুব এবং শেখ মুজিব উভয়ের বক্তব্যকেই উপেক্ষা করে খুব জোরালোভাবেই তাশখান্ত চুক্তির বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়। আমরা একটু আগেই উল্লেখ করেছি যে তখনও পর্যন্ত ৬ দফার কোনো গণভিত্তি তৈরি হয়নি, আর রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শেখ মুজিব বুঝতে পেরেছিলেন যে গণভিত্তি ছাড়া কোনো ইস্যুই শুধুমাত্র মিডিয়ার ওপর টিকে থাকতে পারে না। তাই ৬ দফারও একটি গণভিত্তি দরকার। কিন্তু তখনও তিনি ৬ দফার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না। সেরকম একটি নাজুক পরিস্থিতি থেকে ৬ দফাকে তুলে আনতে শেখ মুজিব হাত বাড়ান ছাত্র নেতাদের দিকে। শেখ মুজিব তৎকালীন ছাত্র নেতাদের সাহায্য প্রার্থনা করেন এবং দেখা যাক এ প্রসঙ্গে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক কি বলেন। এমনি একটি পরিস্থিতিতে তিনি আমাদেরকে ডাকেন। আমি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সৈয়দ মোজারুল হক বাকি সভাপতি। আমাদেরকে তিনি ডাকেন যে আলাপ করার জন্য। আমরা তখন ওনার সঙ্গে দেখা করি। উনি আমাদেরকে বললেন যে আজকের বিকালটা তোদের সঙ্গে আলোচনা করব। তিনি বললেন যে তোরা আমাকে সমর্থন করবি না, আমি তো বিপদে পড়ে গেছি, আমার উপরে আমি যখন ৬ দফা দেওয়ার পরে বিভিন্ন দিকে অ্যাটাক আসতেছে, সমর্থন। তা আমি কথা বলছিলাম, আমি বললাম যে নিশ্চয়ই। ৬ দফাকে জনপ্রিয় করার লক্ষ্যে শেখ মুজিব বিভিন্ন জেলা সদরে জনসভায় ভাষণ দেওয়া শুরু করেন। ৭ই জুনকে আওয়ামী লীগ ৬ দফা আদায় দিবস হিসেবে এখন পালন করে থাকে।
এখানে আমরা খতিয়ে দেখি যে এই ৭ই জুন প্রকৃতপক্ষে কি ঘটেছিল। ৭ই জুনের যে ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিবকে ৮ই জুন গ্রেপ্তার করা হয় সেটিও ছিল সরকার সৃষ্ট। ঘটনাটি ঘটে এরকম: ৭ই জুন আওয়ামী লীগ হরতালের ডাক দেয়। হরতাল ঢাকা শহরে তেমন একটা সাড়া জাগাতে পারে না, কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তেজগাঁও শিল্প এলাকার একটি ক্ষুদ্র ঘটনায়। তেজগাঁও শিল্প এলাকায় পুলিশ নিরীহ শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে ২ জন নিহত ও ১০-১৫ জন আহত হয়। নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটে। সেখানে মৃতের সংখ্যা ১১ জনে গিয়ে দাঁড়ায় এবং বহু আহত হয়। এই ঘটনায় তেজগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার লোক বিকেলে পল্টন ময়দানে আহত আওয়ামী লীগের মিটিংয়ের দিকে ছুটে যায়। তারা সেখানে গিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে মঞ্চে কোনো নেতা নেই। মূলত ৭ই জুন পল্টনে কোনো মিটিংই হয়নি। ৬৯-এর প্রবল গণ অভ্যুত্থান ঘটে মওলানা ভাসানীর হাত ধরেই। এতে যোগ দেয় ছাত্ররা। মূলত মওলানা ভাসানী ১৯৬৬ সালের ৪ থেকে ৭ই জুন ন্যাপের কনভেনশনে স্বায়ত্তশাসনকে প্রধান করে ১৪ দফা দাবি উত্থাপন করেন এবং এই দাবিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মওলানা ভাসানী ঘেরাও আন্দোলনের সূচনা করেন। ১৯৬৮ সালের ৬ই ডিসেম্বর পল্টন ময়দানে জনসভা শেষে ভাসানী গভর্নর হাউস ঘেরাও করতে যান। সেখানে পুলিশ নির্যাতন নেমে এলে ভাসানী ৭ই ডিসেম্বর হরতাল ডাকেন। হরতালের সময় পুলিশের গুলিতে ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়। ফলে ৮ই ডিসেম্বরও হরতাল পালিত হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে ভাসানী পল্টন ময়দানে গায়েবানা জানাজায় ইমামতি করে আন্দোলনে প্রচণ্ড গতিবেগ সঞ্চার করেন। ফলে তীব্র আইয়ুব বিরোধী আন্দোলনের সূচনা হয়। ১৯৬৮ সালে মওলানা ভাসানীকৃত শুরু হওয়া প্রবল আইয়ুব বিরোধী আন্দোলনে ঘৃতাহুতি ঢেলে দেন আইয়ুব স্বয়ং আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে। এই মামলায় আন্দোলন দপদপ করে জ্বলে ওঠে। ভাসানীর জ্বালাও পোড়াও আন্দোলন থেকে বেরিয়ে আসে সেই অব্যর্থ স্লোগানটি, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এই আন্দোলনের তোড়ে আইয়ুবের শাসনযন্ত্র তীব্রভাবে নড়ে ওঠে। সেনাপ্রধান ইয়াহিয়া খানের নেতৃত্বে চিফ অব আর্মি স্টাফ গুল হাসান, জেনারেল পীরজাদা, জেনারেল মুজাফফর উদ্দিন সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এক বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেন মার্শাল ল জারির। তারা আইয়ুব খানকে জানিয়ে দেন, আমরা পরিস্থিতির অবনতি আর দেখতে চাই না। ২৫শে মার্চের আগেই আপনার যা করণীয় তা করে ফেলুন। ভীত সন্ত্রস্ত আইয়ুব আন্দোলনকে স্তিমিত করার লক্ষ্যে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি নেতারা শেখ মুজিবকে ছাড়া বৈঠকে বসতে রাজি হলেন না। বাধ্য হয়ে তখন আইয়ুব খান তাঁর প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল এআর খান এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরকে পাঠিয়ে দেন ঢাকা ক্যান্টনমেন্টে। বন্দী শেখ